ডাক্তারবাবু হঠাৎ রাজনীতিতে আসলেন কেন? ঠিক হঠাৎ বলবো না, আমাদের পরিবার এবং আমি নিজেও ছোট থেকেই রাজনৈতিকভাবে সচেতন, এবং আমি যখন এমার্জেন্সি হয়েছে তখন আমার মনে হচ্ছিল এটা অন্যায় হয়েছে রাষ্ট্রের জন্য। এবং তখন আমি অ্যাক্টিভলি আন্দোলন করি জনসংঘর্ষ সমিতি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে। সেখানে জেল ভরো আন্দোলন, অসহযোগ আন্দোলন, অনেক কিছু অ্যাক্টিভলি আমি সেই সময় কাজ করেছি। তখন আমার ক্লাস 9। আমার বন্ধুরা সব জেলে গেছে, আমার আত্মীয় স্বজন অনেকে জেলে গেছে। তারপর ডাক্তারি পড়া, ডাক্তারিতে চলে যাওয়া, আরও পড়াশোনা করা, ফিরে এসে চাকরি করা, গ্রামে ঘোরা। তারপরে মনে হয় না, ডাক্তারি করতে করতে ঠিক পুরোদস্ত রাজনীতিবিদ হওয়া যাবে না। সেই জন্য রিটায়ার্ড হয়েছি সার্ভিস থেকে। আমার মনে হয়েছে না, এবারে চিকিৎসা করা বাদ দিয়ে সমাজের একটু চিকিৎসা করি, তাই জন্য এসেছি। সমাজের চিকিৎসা করতে এসেছেন। আপনি জনসংঘের পুরনো কর্মী বললেন আপনি আমাকে। তো এই বহরমপুর মতো একটা লোকসভা কেন্দ্র, যেখানে সব থেকে বেশি মাইনরিটি ভোট, যে কেন্দ্র মানে জেতা অত্যন্ত কঠিন বিজেপির পক্ষে, এরকম একটা কেন্দ্র কেন? আমি একটা কথা বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে মাইনরিটি মেজরিটি ব্যাপারটা মনে করি না। আমি এই কিছু কিছু শব্দ আছে যেগুলো আমার খুব বেশি পছন্দের নয়, যেমন ধর্মনিরপেক্ষ শব্দগুলো, সম্প্রীতি শব্দগুলো, এগুলো মনে হয় সব রাজনৈতিক শব্দ। আমাদের রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ, মানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র না ইসলাম ধর্মে চলে, না হিন্দু ধর্মে চলে, না খ্রিস্টান ধর্মে চলে। রাষ্ট্রের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান। রাষ্ট্রের সংবিধানের যে মন্দির সেটা বলতে পারেন পার্লামেন্ট। আর আমরা সংবিধানকে সামনে রেখে আমাদের দেশ পরিচালনা করি। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, আমরা মানুষরা, রাজনৈতিক লোকেরা, মানুষ নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করে। ধর্ম নিরপেক্ষ প্রমাণ করা যায় না। মানুষ হয় ধর্মে বিশ্বাসী, নাই ধর্মে অবিশ্বাসী। যিনি ধর্মে বিশ্বাসী, তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে নিজের ধর্ম বিশ্বাস করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকে সম্মান করতে হবে। যে ধর্ম বিশ্বাসী মানুষ অন্যের ধর্মকে সম্মান করে না, তার ধর্ম বিশ্বাস করার কোনো অধিকার নেই। আপনি হয়তো ঠিকই কথা বলেছেন। বাস্তব জায়গা থেকে আপনারা যারা মানুষ, তারা প্রত্যেকে হয়তো মানব ধর্মে বিশ্বাস করি, ঠিকই। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি এই ধর্মের কার্ড তো যেমন সব বিজেপি খেলছে, তেমনি অন্যান্য পলিটিক্যাল পার্টিও খেলছে। একটা কথা মাথায় রাখবেন, আমাদের ভারতবর্ষে যখন ধর্মভিত্তিক ভাগ হয়েছে তখনই বিষবৃক্ষরোপণ হয়েছে। এই বিষবৃক্ষকে তুলতে গেলে কিন্তু আপনাকে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, এবং রাজনৈতিকভাবে এই বিষবৃক্ষকে তুলতে হবে এবং বলতে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধর্মটা নিজের ব্যক্তিগত ব্যাপার। ধর্ম নিয়ে রাজনীতি করা, সেই সংখ্যাগরিষ্ঠের রাজনীতি করা, সংখ্যালঘুর রাজনীতি দুটোই সমান অপরাধী। সুতরাং আমি নিজে বলবো এটার উৎপীড়ন হওয়া দরকার, এটা তুলে ফেলা দরকার। ধর্মচারণ করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে সংখ্যালঘুকে তোষণ করে তার কাছ থেকে ভোট নেবে, কি একটা প্রচ্ছন্নভাবে তাকে সাপোর্ট করবে, তাকে তার অন্যায়গুলোকে মানবে না, এইগুলো চলবে না। সবাইকে, সব মানুষকে সমান অধিকার এবং সমান বিচার ব্যবস্থার মধ্যে আনতে হবে। এখানে ধর্মটাকে কোনো প্রাধান্য বা তাকে কোনো অপ্রাধান্য দেওয়ার কোনো জায়গা নেই। নির্মলবাবু দেখুন, আপনি একজন যশস্বী চিকিৎসক। রবীন্দ্রনাথ বা অনির্বাণ ভট্টাচার্যর ছবি যিনি বাড়িতে লাগান, তিনি কি বিজেপির সঙ্গে থাকতে পারবেন? বলছি, বিজেপি মানে হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ দল। আপনি বলুন তো, নরেন্দ্র মোদী, দামোদর মোদী কটা প্রকল্প করেছেন যার মধ্যে মুসলমানদের আলাদা করে সুযোগ দেননি, হিন্দুদের সুযোগ দিয়েছে? একটা বলতে পারবেন, একটা উজালা গ্যাসের সিলিন্ডার দিয়েছে, একটা মুসলমানকে কম দিয়েছে আর হিন্দুকে বেশি দিয়েছে, কেন জানি? কোথায় পক্ষপাতিত্ব করেছে? সমস্ত মানুষকে তো নাগরিকভাবে দেখছে। যার বাড়ির ছাদ করেছে প্রত্যেককে আলাদা করে বাড়ি, যার শৌচালয় করেছে প্রত্যেকে দিচ্ছে, যার গলে গ্যাস যাচ্ছে, যার ঘরে জল যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, কি ধর্ম দেখে রেখে দেওয়া হচ্ছে? এইগুলো প্রচার, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক প্রচার। এইভাবে একটা সাম্প্রদায়িক একটা দলকে সাম্প্রদায়িক দল হিসাবে, আর তাহলে ভাবতে পারেন 26টা জাস্ট অপরাধী চলে না বাজারে, এইরকম দল একসঙ্গে মিলে একটা ইন্ডি যোগ করছে ধর্ম নিরপেক্ষ দোহাই দিয়ে। মানতে পারেন কারা কারা এই দলের মধ্যে? যারা অপরাধের বিরুদ্ধে লড়বে, লালু প্রসাদ যাদব তার নেতৃত্ব দিচ্ছে, যে জেল খাটা আসামি এখনো জেলের মধ্যে আছে, বাইরে সবাই বেরিয়েছে। তো যেগুলো, এগুলো রাজনৈতিক কৌশল, এগুলো রাজনৈতিক চালাকি, এগুলো এরকম মানবে না মানুষ। নির্মলবাবু, এইবার 2021-এর নির্বাচনে এই প্রথমবার বহরমপুর সিট বিজেপি জিতেছে বিধানসভা নির্বাচনে। এবারের বহরমপুর লোকসভা নির্বাচনে আপনি কি বুঝছেন? আপনি তো ঘুরছেন, কি বুঝছেন? দেখুন, একটা কথা বলছি, বহরমপুর এবং মুর্শিদাবাদের মানুষ বেসিক্যালি কিন্তু রাষ্ট্রবাদী মানুষ, জাতীয়তাবাদী মানুষ। এই জাতীয়তাবাদী ঘটনা কিন্তু এখানে জনসংঘ বলুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বলুন, বা যে কোনো রাষ্ট্রবাদীর কথা বলুন, তারা কিন্তু এখানে খুব কাজ আছে তাদের, অস্বীকার করতে পারবেন না। ভোটে জেতাটা বেসিক্যালি পাওয়ার পলিটিক্স। এখানে কার কত শক্তি আছে, কে কত বোম মারতে পারে। আমি নিজে হাসপাতালে ছিলাম, আপনি একবার পঞ্চায়েত নির্বাচনে প্রায় 40 জনের বেশি আমি হাতে অ্যাম্পুট করেছি বোম মারতে গিয়ে। পা কেটেছি প্রায় 8-9টার। আমাদের অ্যাম্পুটেশন খাতা থাকে, সব লেখা থাকে।
চোখ চলে গেছে কত লোকের তার ঠিক নেই বোমবার থেকে। মুর্শিদাবাদ জেলা আমার নিজের বহরমপুর ডিস্ট্রিক্ট হসপিটালের কথা বলছি। না, বলছি মুর্শিদাবাদ জেলা তো এটার জন্য বিখ্যাত। এই জন্য বলছে, কারা করছেন? আপনি কি মনে করেন তা অশিক্ষিত? শিক্ষিত সমাজ রাজনীতির কারণে ওই গরিবগুলোকে, অশিক্ষিত মানুষগুলোকে দিয়ে বোম বাঁধায়। এর প্রতিবাদ হওয়া উচিত। আমরা ছোটবেলায় দেওয়ালে লেখা থাকতো, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এসবগুলো ভুলে যান। অনেক শিক্ষা এসেছে, চেতনা আসেনি, বিপ্লব আসেনি। বোম বাঁধতে এখন এই সংখ্যালঘু সম্প্রদায় যেটা বললেন, এর কি উন্নতি করেছে 72-75 বছর ধরে মানুষ? কোন রাজনৈতিক দল এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনো প্রকল্প করেছে? কোন কারখানা হয়েছে? কোন জায়গায় মানুষের কাজ হয়েছে? কোথায় কর্মসংস্থান হয়েছে? কিচ্ছু তো হয়নি। কেন হয়নি? মানুষগুলো পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে চলে গেছে। কারোর চোখে জল পড়েছে এক ফোঁটা? তারা নিজেরা বাঁচার তাগিদে আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা কি সুখকর স্মৃতি আমাদের কাছে? একদম অস্থিরতা এটাকে। বাবু, আপনি একদম ঠিক কথা বলছেন। এই জায়গা থেকে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ধরুন আপনি রাষ্ট্রবাদের কথা বললেন, যে বহরমপুর একটা রাষ্ট্রবাদী ভাবনা বা চেতনা বহরমপুরবাসীর মধ্যে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে বহরমপুর কেন্দ্র আরএসপির দখলে ছিল, দীর্ঘদিন ধরে। তারপরে অধীর চৌধুরী এসছে, কংগ্রেস কি আপনি রাষ্ট্রবাদী মনে করেন? এখানে অধীর চৌধুরী জেতাটা কিন্তু বেসিক্যালি আপনি আগের ভোটের সঙ্গে একটু তুলনা করবেন না। কারণ এখন কিন্তু কংগ্রেস তখন ইন্দিরাজি ছিলেন, বা তারপরে রাজীব গান্ধী ছিলেন। এখন ব্যাপারটা যেটা কংগ্রেস বলতে গেলে এখন রাহুল গান্ধী। এখন অধীর চৌধুরী কিন্তু অধীর চৌধুরী বোধ হবে না। এটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে। আপনি কি ইন্দিরা গান্ধীকে রাষ্ট্রবাদী মনে করতেন তার মানে? না, রাষ্ট্রবাদী বলছি না, আমি সেই সময় কথা বলছি, রাষ্ট্রবাদী বলছি না। আমি একটা ক্যান্ডিডেট, নির্মল শাহ, অধীর চৌধুরী একটা ক্যান্ডিডেট। আসলে কিন্তু মোদির সঙ্গে রাহুল গান্ধীর লড়াই, এনডি জোটের লড়াই, মোদির সঙ্গে মমতার লড়াই। আমরা একটা আমরা সৈনিকের মতো। সুতরাং আপনি মোদীকে পছন্দ করবেন না রাহুল গান্ধীকে পছন্দ করবেন। এখানে আপনি অধীর চৌধুরী 5 বার জিতে যাবে, এবারে জিতে যাবে, এত সরলীকরণ করবেন না, তাহলে আপনি ঠকে যাবেন। উনি 5 বার জিতেছেন মানে উনি চাপে আছেন, কারণ ওনার বিপক্ষে কোনো ভালো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবারে কিন্তু উনি স্ট্রং প্রতিদ্বন্দ্বিত্ব আন্ডারে পড়েছেন। আমি কম পপুলার নই। এখানে আমি 34 বছর আছি, অধীর চৌধুরী বেশি দিন থেকে আছি, এবং আমি এখানে প্রচন্ড পপুলার। আমি এখানে অনেক দিন সার্জারি করছি, অনেক দিন মানুষের পাশে আছি, সুখ দুঃখে। এখানে গোকর্ণ টর্নেডো হয়েছে, আমি গেছি, আমি মানুষের মৃতদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করেছি। এবং আমি এখানে যখন করোনা হয়েছে, ঘরে ঘরে করোনা হয়েছে, আমি এখানে বিভিন্নভাবে হাসপাতালে চিকিৎসা করেছি, করোনা পেশেন্টদের অপারেশন কিন্তু আমি করেছি। মানুষের পাশ থেকে আমি কোনোদিন সরে যাইনি। মানুষ জানে নির্মলা শাহ। আর ধর্ম কথা বলছেন, আপনি এখানে যে কোনো মানুষের কাছে যান চিকিৎসা করতে গিয়ে, বা মানুষ মানবতাবাদী বিশ্বাস করে, সেই ধর্মটাকে কোনো প্রশ্ন নয়। আমি রাষ্ট্রবাদী বিশ্বাস করি। বাবু, ইউসুফ পাঠান না অধীর চৌধুরী, আপনার নিয়ারেস্ট মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী কে? এইখানে আমি একটা কথা আপনাকে বলছি, এটা খুব মুশকিল প্রশ্ন। কারণ আমার মনে হচ্ছে যে আমি যখন গ্রামে গ্রামে, বিশেষ করে আমাদের যারা ইসলাম সম্প্রদায় বিশ্বাস, সেই সব মানুষদের কাছে গেছি, আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তারা আমাকে জড়িয়ে ধরছে। কারণ বেশিরভাগই আমি যেখানে যাচ্ছি, বাবা চিনতে পারছো, আমি ডাক্তার নির্মল শাহ। হ্যাঁ, চিনতে পারবো না? তুমি তোমার মেয়ের গলবারে করেছিলে বাবা, তুমি আমাকে চিনতে পারবো না? ভোট দেবে তো? সে বলে তোমাকে ছাড়া কাকে ভোট দেবো? হয়তো ভোট দেবে কি দেবে না জানি না, কিন্তু এই যে রেসপন্স, আমি বললাম না, আপনারা ওই সংখ্যালঘু মুসলমান, বিজেপি মানে মুসলমান বিরোধী, বিজেপি মানে এই এরকম যে ভাবছেন না, সরলীকরণ করবেন না। আমি বলছি আপনাকে সরলীকরণ করবেন না। ভোটের রেজাল্ট কি হবে আমি জানি না। প্রতিদ্বন্দ্বীকে আবার বলছি, ভোটের আগে এই ধরনের ফোরকাস্ট করাটা, একদম জ্যোতিষী করাটা ঠিক নয়। কারণ বলছি, এটা ক্রিকেট খেলার মতো। লাস্ট বল না হলে, কালকেও দেখবেন, লাস্ট বল না হলে বলা যাবে না রেজাল্ট কি হবে। আমি জানি না কে প্রতিদ্বন্দ্বী, তবে একটা কথা বলছি, সেকেন্ড থার্ডের জন্য লড়াই হবে। ফার্স্ট কিন্তু যে হবে সে কিন্তু ঠিক হয়ে গেছে মানুষের মনের কাছে। আপনি বলে নিলাম ফার্স্ট ঠিক হয়ে গেছে, আপনি ধরে নিলাম আপনি বহরমপুর কেন্দ্রে জিতছেন, খুব ভালো কথা ডাক্তারবাবু, আপনি জিতুন। কিন্তু আপনার কাছে কোথাও, আপনি তো ভোট যেহেতু করতে নেমেছেন, আপনিও তো দেখছেন যে হিসাব করছেন, অঙ্ক করছেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞানের ছাত্র। এই বিজ্ঞান কি বলে, অধীর এগিয়ে না? মানে এইটা আমি খুব পার্সোনালি বলছি। দেখুন, ইউসুফ পাঠানকে এখানে আনাটা কিন্তু আমাদের এই মুর্শিদাবাদের মানুষকে অত্যন্ত মূর্খ ভাবা। কারণ ইউসুফ পাঠানের যে লোকটা জয় বাংলা বলে স্লোগান দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, সে ইউপি থেকে, একটা গুজরাট থেকে একজন বাঙালি একজন মানুষকে এসে রবীন্দ্রনাথের নামই জানে না, রবীন্দ্রনাথ একটা কবিতা বলতে পারবে না, বা বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন রায় কিছু জানে, সাংস্কৃতিক যোগই নেই। তাকে হঠাৎ করে এখানে এনেছেন ক্রিকেট প্লেয়ার বলে, আর উনি মুসলিম বলে। এটা একটা লজ্জার, একটা জাতীয়, একটা কি বলে, ছোট্ট একটা রাজ্যের একটা দল, সে গুজরাট থেকে কেন গুজরাটের লোক এখানে আসবে রাজনীতি করতে? একটা রাজনৈতিক আমাকে ধরো ডিএমকে একটা ক্যান্ডিডেট করে দেয়, হাসবে না লোকেরা? এটা হাসির খোরাক হয়ে গেছে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান নিজের সম্মান থাকলে এটা আসতেন না। আপনি অধীর চৌধুরী কি আপনার প্রধানতম প্রতিদ্বন্দ্বী বলে ধরছেন? আমি আবার বললাম, লাস্ট বল না, লাস্ট গেম, মানে
খেলা না হওয়ার পর্যন্ত রেজাল্ট বলতে পারবো না। বললাম তো দ্বিতীয় তৃতীয় নিয়ে প্রশ্ন থাকবে কে হবে, ফার্স্ট নিয়ে কিন্তু মানুষ ঠিক করে ফেলেছে, যেটা আমার রিডিং, এটা আমি বলছি না। ক্রিকেটের ইউসুফ পাঠানো বলছেন খেলা হবে, নির্মল বাবু বলছেন কিন্তু খেলা হবে, লাস্ট বল অব্দি ওয়েট করতে হবে। অনেক অনেক ধন্যবাদ নির্মল বাবু আমাদের সাথে থাকার জন্য।